এক ভয়ঙ্কর প্রাণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। পৃথিবীর 90% মানুষ সেই ভাইরাসের কবলে পড়ে মারা গেছে। 9% লোক পরিণত হয়েছে মানুষ কেবল নরপিশাচে। এখন পৃথিবীতে বেঁচে আছে কেবল একটাই মানুষ। সে কি পারবে গোটা পৃথিবীকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে? জানতে হলে সঙ্গে থাকুন। প্রস্তুত করতে চলেছি উইল স্মিথ অভিনীত সেই দুর্দান্ত সাই-ফাই হরর মুভি আই অ্যাম লেজেন্ড। মুভিটি শুরু হয় টিভির মধ্যে ঘটা একটা দৃশ্য দিয়ে। দেখা যায় একজন সাংবাদিক এক ডাক্তারের ইন্টারভিউ নিচ্ছেন। তিনি হলেন ডক্টর এলিস ক্রিপিন। ডক্টর এলিস হলো একজন ক্যান্সার স্পেশালিস্ট। সে এখানে দাবি করছে যে সে ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে। সেই ভ্যাকসিন প্রায় 10,000 ক্যান্সার আক্রান্ত রোগীর উপর প্রয়োগ করা হয়েছে এবং সৌভাগ্যবশত প্রত্যেকেই সুস্থ আছে। অর্থাৎ যে ক্যান্সার রোগের নামে পুরো দুনিয়া কাঁপতো তার ওষুধ আবিষ্কার করা সম্ভব হয়েছে। এরপর কেটে যায় 3টে বছর। মুভিটির পটভূমি উপস্থিত হয় আমেরিকার রাজধানী নিউ ইয়র্ক শহরে। নিউ ইয়র্ক শহরটি 5টি প্রশাসনিক বিভাগ নিয়ে গঠিত। সেই 5টি বিভাগের মধ্যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে ঘন জনবসতিপূর্ণ বিভাগ হলো ম্যানহাটন, যেখানে পুরো মুভিটার বেশিরভাগ দৃশ্যই উপস্থাপিত হয়েছে। খাতাই কলমে শহরটি ঘন জনবসতিপূর্ণ হলেও বাস্তবটা ছিল সম্পূর্ণ উল্টো। বড় বড় বিল্ডিং, রাস্তাঘাট সবকিছুই ছিল জনমানবহীন, নিস্তব্ধ। পুরো শহরটা যেন মরুভূমির মতো খাঁকা করছে। শহরের মধ্যেই বেড়ে উঠছে গভীর জঙ্গল। এত জনবসতিপূর্ণ শহরটার হলোটা কি? এই শহরের লোকগুলোই বা কোথায় গেল? দেখা যায় সেই ফাঁকা রাস্তাতেই একটা গাড়ি প্রবল গতিতে ছুটে চলেছে। এই গাড়িতেই রয়েছে আমাদের মুভির প্রধান চরিত্র রবার্ট নেভেল এবং তার একমাত্র সঙ্গী স্যাম নামের একটি কুকুর। হঠাৎ তাদের গাড়ির সামনে ছুটতে থাকে এক পালে হরিণ। নেভিল তার বন্দুকটা বার করে হরিণগুলোর উপর নিশানা করে, কিন্তু সে গুলি চালাতে ব্যর্থ হয়। এরপর হরিণগুলো শহরের আরো ভিতরে ঢুকে পড়ে। নেভিল দেখে যে তাদের সামনে অনেকগুলো গাড়ি জট বেঁধে দাঁড়িয়ে আছে, ফলে সে আর গাড়ি নিয়ে এগোতে পারে না। তখন নেভিল আর স্যাম পায়ে হেঁটে হরিণগুলোর পিছু করে। এরপর নেভিল একটা হরিণের উপর নিশানা সাধে। ঠিক তখনই সেই হরিণটার উপর ঝাঁপিয়ে পড়ে একটা ভয়ঙ্কর সিংহী। দেখা যায় সেই সিংহী তার পুরো পরিবার নিয়ে সেখানে এসেছে। আসলে 3 বছর ধরে শহরটা ফাঁকা থাকার কারণে সেখানে জঙ্গল তৈরি হয়েছে। এমনকি জঙ্গলের হিংস্র সব পশু পাখি এই শহরেই থাকতে শুরু করেছে। এরকম হিংস্র সিংহী থাকা সত্ত্বেও নেভিল একভাবে সেই হরিণটার দিকে বন্দুক দিয়ে তাক করে রেখেছে। কিন্তু কেন? আসলে এই হরিণটাই ছিল নেভিল এবং স্যামের খাবারের শেষ সম্বল। নেভিল গুলি চালাতে যাবে, ঠিক তখনই তার ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে এবং সে আকাশের দিকে তাকালে দেখে সূর্য অস্ত যেতে চলেছে। তখন নেভিল বাধ্য হয়ে স্যামকে নিয়ে বাড়ি ফিরে যায়। বাড়িতে ফেরার পর নেভিল তার বাড়ির সামনে এক ধরনের কেমিক্যাল ছড়াতে থাকে, যাতে তাদের গন্ধে কোনো জীবজন্তু তাদের বাড়িতে না চলে আসে। এরপর সন্ধে হওয়ার আগে নেভিল তার বাড়ির সমস্ত দরজা জানালা একে একে বন্ধ করে দেয় এবং অদ্ভুতভাবে এত বড় একটা বাড়ি থাকা সত্ত্বেও নেভিল আর স্যাম বাথটাবে শুয়ে পড়ে। সেই সঙ্গে নেভিল তার কাছে একটা বন্দুক রেখে দেয়। কিছুক্ষণ পর সেই বাড়ির বাইরে থেকে হিংস্র সব আওয়াজ ভেসে আসতে থাকে। আর যাই হোক, সেগুলো কোনো পশুর আওয়াজ ছিল না। এরপর মুভিটির দৃশ্য পরিবর্তন হয়। দেখানো হয় 3 বছর আগেকার সময়ের দৃশ্য। দেখা যায় পুরো নিউ ইয়র্ক শহরে হাহাকার পড়ে গেছে। এর পিছনে ছিল সেই ডক্টর এলিস, যাকে একদম গল্পের শুরুতেই দেখানো হয়েছিল এবং যে দাবি করেছিল যে সে ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে। যেসব লোকের উপর সেই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল তাদের শরীরে বিভিন্ন সাইড এফেক্টস দেখা দিতে শুরু করে। তাদের মধ্যে কেউ কেউ প্রাণ হারিয়ে ফেলে, কিন্তু বাকিরা ভয়ঙ্কর নরপিশাচে পরিণত হয়, যাদেরকে এই মুভিতে নাম দেওয়া হয়েছে ডার্ক সিকার্স। নতুন এই রোগের অন্যতম কারণ হলো মেজলস ভাইরাস এবং এই ভাইরাস বায়ুবাহিত হওয়ায় অল্প সময়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে, ঠিক করোনা ভাইরাসের মতো। এরপর দেখা যায় নেভিল তার স্ত্রী জো এবং মেয়ে মার্লিকে নিয়ে এয়ারপোর্টের দিকে এগোচ্ছে। নেভিলের পরিবারকে রক্ষা করছিল আমেরিকান আর্মি। এর ফলে নেভিলের পেশা নিয়ে স্বাভাবিকভাবেই একটা কৌতূহল জন্মাচ্ছে। আসলে নেভিল ছিল ইউএস আর্মির ভাইরোলজিস্ট, অর্থাৎ ভাইরাস নিয়ে গবেষণা করা একজন বিজ্ঞানী। তাহলে বুঝতেই পারছো এই মহামারীর সময় দাঁড়িয়ে তার কদর কতখানি বেশি। এরপর নেভিল তার স্ত্রীকে বলে, জো, তুমি এই শহর থেকে বেরিয়ে আগে এটিএম থেকে বেশ কিছু টাকা বের করবে। তারপর মোটামুটি 2 সপ্তাহের খাবার নিয়ে আমাদের ফার্ম হাউসে চলে যাবে। আশা করছি আমরা 2 সপ্তাহের মধ্যে এই মহামারী আটকাতে পারবো। 2 সপ্তাহ পর আমি ফার্ম হাউসে গিয়ে তোমার সাথে দেখা করব। ঠিক তখনই গাড়ির মধ্যে থাকা রেডিওতে একটা খবর ভেসে আসে। আমেরিকার প্রেসিডেন্ট জানায় যে গোটা জাতির সুরক্ষার জন্য পুরো নিউ ইয়র্ক শহরকে আমেরিকা থেকে আলাদা করে রাখা হবে। অর্থাৎ যেসব নাগরিক এই ভাইরাসে আক্রান্ত তাদের এই শহরে আটকে রেখে বাকিদের সুরক্ষিত অঞ্চলে সরিয়ে নিয়ে যাওয়া হবে। এরপর নেভিল তার পরিবার সহ এয়ারপোর্টে এসে পৌঁছায়। তখন এয়ারপোর্টে ছিল এক বিশৃঙ্খল পরিস্থিতি। সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য এই শহর থেকে পালাতে চাইছে, কিন্তু সবাইকে ছাড়া হচ্ছিল না। যারা শহর থেকে বেরোতে চাইছিল তাদেরকে স্ক্যান করা হতে থাকে, এটা জানার জন্য যে তারা ওই ভাইরাস দ্বারা আক্রান্ত কিনা। যাদের শরীরে ভাইরাস ছিল না তারা একে একে শহর ছেড়ে চলে যেতে থাকে, কিন্তু যারা ভাইরাস দ্বারা আক্রান্ত ছিল তাদেরকে এই শহরেই মরার জন্য ছেড়ে দেওয়া হয়। নেভিলের স্ত্রী জোকে স্ক্যান করলে দেখা যায় সে ভাইরাস দ্বারা আক্রান্ত। তখন আর্মিরা তাকে ছাড়তে চায় না। তখন নেভিল একজন কর্নেল পদমর্যাদা সম্পন্ন অফিসার হওয়ায় সে অন্যান্য আর্মি অফিসারদের
অর্ডার দেয় এবং বলে, অফিসার্স আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, আপনারা আরেকবার স্ক্যান করুন। তার কথা মতো আরেকবার স্ক্যান করা হলে দেখা যায় জো ভাইরাস আক্রান্ত ছিল না, ওটা ছিল টেকনিক্যাল ফল্ট। এরপর নেভিল তার স্ত্রী ও মেয়েকে হেলিকপ্টারে তুলে দেয় এবং তাদের ছোট্ট কুকুর স্যামকে নিজের কাছে রেখে দেয়। হঠাৎ দেখা যায় পাশে একটা হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়েছে। আসলে সেই হেলিকপ্টারে কিছু নরপিশাচ অর্থাৎ ডার্ক সিকার্সরা আক্রমণ করে দিয়েছে। এরপর সেই নিয়ন্ত্রণহীন হেলিকপ্টার নেভিলের পরিবারের হেলিকপ্টারের সাথে ধাক্কা খায় এবং নিমেষের মধ্যে তার স্ত্রী ও মেয়ে শেষ হয়ে যায়। উপরওয়ালা যদি তোমার কপালে মৃত্যু লিখে রাখে তাহলে তুমি যত চেষ্টাই করো না কেন তোমার মৃত্যু অবশ্যম্ভাবী, কেউ তা আটকাতে পারবে না। এরপর গল্প আবার বর্তমানে ফিরে আসে। বর্তমানে পরিস্থিতি থেকে আমরা বুঝতেই পারছি যে 3 বছর আগে ওই ভাইরাসের কবলে পড়ে গোটা নিউ ইয়র্ক শহর শেষ হয়ে গেছে। এখন এই শহরে থাকে শুধুমাত্র ডক্টর নেভিল এবং তার একমাত্র সঙ্গী স্যাম। এরপর নেভিল প্রতিদিনের মতোই তার বাড়িতে তৈরি ল্যাবে প্রবেশ করে। আসলে এই 3 বছর ধরে সে ক্রমাগত ভ্যাকসিন তৈরির প্রচেষ্টা চালাচ্ছে। ভ্যাকসিনগুলো ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখার জন্য নেভিল ভাইরাস আক্রান্ত কিছু ইঁদুরের উপর একটা ভ্যাকসিন প্রয়োগ করে। সেই ইঁদুরগুলোর আচরণ লক্ষ্য করতে নেভিল প্রতিদিন তাদেরকে চেক করে। প্রতিদিনের মতো ইঁদুরগুলো হিংস্র আচরণ করছিল, অর্থাৎ প্রকৃত ভ্যাকসিন এখনো তৈরি করা সম্ভব হয়নি। ঠিক তখনই নেভিলের চোখ পড়ে 6 নম্বর ভ্যাকসিন দেওয়া একটা ইঁদুরের ওপর। সেই ইঁদুরটা অন্যান্য ইঁদুরগুলোর তুলনায় শান্ত আচরণ করছে এবং তার গায়ের রঙও আগের অবস্থায় ফিরে আসছে। এর ফলে নেভিল বুঝতে পারে 6 নম্বর ভ্যাকসিনটা সেই ভাইরাস আক্রান্ত নরপিশাচ বা ডার্ক সিকাসদের ওপর কাজ করলেও করতে পারে। এরপর ল্যাব থেকে বেরিয়ে নেভিল যায় পাশের একটা ডিভিডি শপে। সেখান থেকে নেভিল প্রতিদিন একটা করে ডিভিডি ক্যাসেট নিয়ে যেত, আবার পরের দিন সেটা ফেরত দিয়ে যেত। সেই শপে থাকা কিছু পুতুলের সাথে নেভিল রোজ কথা বলতো। এটা দেখে মনে হতে পারে নেভিল পাগল হয়ে গেছে, কিন্তু একটা ব্যাপার ভেবে দেখো তো, মানুষ হলো সমাজবদ্ধ জীব, আর যখন এই গোটা সমাজে কেবলমাত্র একটা মানুষ বেঁচে থাকবে তার পরিস্থিতি কিরকম হতে পারে। ঠিক একই পরিস্থিতি হয়েছিল নেভিলের সাথে। সে তার একাকিত্ব কাটানোর জন্য কখনো তার কুকুরের সাথে কথা বলতো, অথবা কখনো সেই প্রাণহীন পুতুলগুলোর সাথে। ডিভিডি শপ থেকে বেরিয়ে নেভিল নিউ ইয়র্ক শহরের ম্যাপটা বের করে এবং প্রতিটা এলাকায় খুঁজে দেখে সেখানে কোনো রক্ত মাংসের মানুষ বেঁচে আছে কিনা। আসলে নেভিল এই কাজটা 3 বছর ধরেই একভাবে করে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকেই সে খুঁজে পায়নি। এরপর নেভিল রেডিওতে তার একটা মেসেজ ব্রডকাস্ট করে। মেসেজে সে বলে, প্রতিদিন সূর্য যখন ঠিক মাথার উপরে থাকবে আমি তোমাদের জন্য সাউথ স্ট্রিটের সমুদ্র বন্দরে অপেক্ষা করব। যদি কেউ আমার কথা শুনে থাকো অথবা তোমাদের যদি কোনো সাহায্যের দরকার হয় আমাকে বলো, আমি তোমাদের খাবার দিতে পারি, থাকার জায়গা দিতে পারি। আর সবসময় মনে রাখবে এই পৃথিবীতে তুমি একা নও, আমি সর্বদা তোমাদের সাথে আছি। আসলে নেভিল বিশ্বাস করতো যে কেউ না কেউ নিশ্চয়ই এখনো বেঁচে আছে। তাদের সাথে দেখা করার জন্য নেভিল প্রতিদিন এই মেসেজটা রেডিওতে ব্রডকাস্ট করতো। এরকমই একদিন অপেক্ষা করতে করতে স্যামের চোখ পড়ে দূরে ঘুরে বেড়ানো একটা হরিণের উপর। সেই হরিণটাকে মারতে নেভিল আর স্যাম দুজনেই হরিণটাকে তাড়া করে। হরিণটাকে পিছু করতে করতে স্যাম একটা অন্ধকার বিল্ডিং এ ঢুকে যায়। এটা দেখে নেভিল ভয় চিৎকার করে ওঠে এবং বলে, না যাস না স্যাম, ওখানে যাস না। কিন্তু নেভিলের এরকম ভয় পাওয়ার কারণটা কি? আসলে এই সমস্ত অন্ধকার জায়গাতেই থাকে সেসব নরপিশাচ বা ডার্ক সিকাসদের দল। তারা যদি একবার কোনো জীবন্ত প্রাণীকে দেখে ফেলে তাকে ছিঁড়ে কেটে খেয়ে ফেলবে। এরপর নেভিল বাধ্য হয়ে সে বিল্ডিং এ ঢোকে, হাতে বন্দুক নিয়ে ভয়ে ভয়ে সে এগোতে থাকে। নেভিল দেখে সিঁড়িতে রক্ত লেগে আছে আর সামনেই পড়ে আছে হরিণটার মৃতদেহ। কিন্তু স্যাম কোথায়? নেভিল গুটি গুটি পায়ে স্যামকে খুঁজতে থাকে। সে দেখে পাশে একটা ঘরে টেবিলে তলায় স্যাম লুকিয়ে আছে, কিন্তু স্যাম বাইরে বেরোতে চাইছে না। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে কোনো ভয়ঙ্কর জিনিস দেখে ফেলেছে। ঠিক তখনই নেভিল টর্চের আলো মেরে দেখে যে সেখানেই আছে এক ভয়ঙ্কর ডার্ক সিকার। সেই ডার্ক সিকার নেভিলের উপর আক্রমণ করে। নেভিল গুলি চালিয়ে সেই ডার্ক সিকারটাকে মেরে ফেলে এবং তারপরেই নেভিল স্যামকে নিয়ে প্রাণপণে ছুট দেয়, কারণ সেই গুলির আওয়াজে বাকি ডার্ক সিকাররাও জাগ্রত হয়ে গেছে এবং তারা নেভিলদের তাড়া করেছে। প্রাণ বাঁচাতে নেভিল সেই বিল্ডিং থেকে ঝাঁপ দেয়। তার পিছন পিছন একটা ডার্ক সিকারও বিল্ডিং থেকে ঝাঁপিয়ে পড়ে। এরপর দেখা যায় সূর্যের তাপ লেগে সেই ডার্ক সিকারসটার শরীর ঝলসে যাচ্ছে। আসলে তাদের শরীরের চামড়া এতটাই পাতলা ছিল যে তারা সূর্যের আলো শোষণ করতে পারছিল না, আর এই কারণেই তারা দিনের বেলায় বাইরে বেরোয় না এবং সবসময় অন্ধকারেই লুকিয়ে থাকে। এরপর নেভিল ঠিক করে যে সেইখান থেকে একটা জীবন্ত ডার্ক সিকারকে ধরে নিয়ে যাবে, কারণ তার তৈরি ভ্যাকসিনটা মানুষের শরীরে কাজ করছে কিনা সেটা দেখার জন্য তার একটা ভাইরাস আক্রান্ত শরীরের প্রয়োজন ছিল। এবার নেভিল দড়ি আর কাপড় দিয়ে একটা ফাঁদ তৈরি করে। সেই ফাঁদের ওপর সে তার রক্ত ছড়িয়ে দেয়, কারণ সে জানতো রক্তের গন্ধ পেয়ে ডার্ক সিকাসরা তার পাতা ফাঁদে ঠিক পা দেবে। যেমন ভাবনা তেমনি কাজ। কিছুক্ষণের মধ্যেই একটা ডার্ক সিকার তার পাতা ফাঁদে ধরা পড়ে এবং সঙ্গে সঙ্গে তাকে বাঁচাতে আর একটা ডার্ক সিকারও হুঙ্কার দিয়ে বাইরে বেরিয়ে আসে। কিন্তু সূর্যের তাপ সহ্য করতে না পেরে সে আবার অন্ধকারে ঢুকে যায়। এরপর নেভিল সেই ডার্ক সিকাসটাকে তার ল্যাবে নিয়ে আসে। তার শারীরিক গঠন দেখে বোঝা যাচ্ছে এটা কোনো মহিলা ডার্ক সিকার। এবার নেভিল তার তৈরি ভ্যাকসিনটা সেই ডার্ক সিকারের উপর
উপর প্রয়োগ করে, কিন্তু তার উপরে সেই ভ্যাকসিনের কোনো প্রভাবই লক্ষ্য করা গেল না। তখন নেভিল হতাশ হয়ে তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। পরদিন নেভিল প্রতিদিনের মতোই শহর জুড়ে টহল দিতে থাকে। তখন সে দেখে ডিভিডি শপের মধ্যে যেসব পুতুল রাখা থাকে, অর্থাৎ যে পুতুলগুলোর সাথে নেভিল কথা বলে, তাদের মধ্যে একটা পুতুলকে কেউ রাস্তার ধারে দাঁড় করিয়ে দিয়েছে। নেভিল ভয়ে ভয়ে সেই পুতুলকে জিজ্ঞাসা করে, ফ্রেড, তোমাকে কে বাইরে বার করেছে? তুমি কি বেঁচে আছো? আমার কথা শুনতে পেলে উত্তর দাও। এরপর নেভিল ফার্স্ট্রেট হয়ে গুলি চালাতে থাকে। নেভিল আস্তে আস্তে সেই পুতুলটার দিকে এগিয়ে যায়। সেই পুতুলটার সামনে একটা ফাঁদ পাতা ছিল। নেভিল অজান্তে সেই ফাঁদে পা দেয় এবং সঙ্গে সঙ্গে ফাঁদে আটকা পড়ে হাওয়ায় ঝুলতে থাকে। ফাঁদে আটকা পড়ার সময় নেভিলের মাথা রাস্তায় ধাক্কা খেয়ে ফেটে যায়। এর ফলে সে জ্ঞান হারায়। এই ফাঁদটা আগের দিনে নেভিলের পাতা ফাঁদের মতোই ছিল। আসলে এই ফাঁদটা আগের দিনে সেই ড্রাগসিকাসটা পেতেছিল নেভিলের থেকে বদল নেওয়ার জন্য। অর্থাৎ এই ঘটনা থেকে বোঝা যায় ভাইরাস আক্রান্ত মানুষগুলি নরপিশাচে পরিণত হয়ে গেলেও এখনো তাদের মধ্যে কিছুটা ইমোশন এবং কিছুটা জ্ঞান অবশিষ্ট ছিল। এরপরে বেশ কিছু ঘন্টা নেভিল অজ্ঞান হয়েই পড়েছিল। হঠাৎ তার হাতে থাকা ঘড়িটির অ্যালার্ম বেজে ওঠে এবং সেই সাথেই নেভিলের জ্ঞান ফেরে। সে আকাশের দিকে তাকালে দেখে যে আর কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যেতে চলেছে। অর্থাৎ তাড়াতাড়ি নেভিলকে এই ফাঁদ থেকে বেরোতে হবে, তা না হলে ড্রাগসিকাসরা তাদের কেটে ছিঁড়ে খেয়ে ফেলবে। তখন নেভিল তার পকেট থেকে একটা ছুরি বার করে সেই ছুরি দিয়ে অনেক কষ্টে দড়িটা কাটতে থাকে। দড়িটা কাটার সঙ্গে সঙ্গে নেভিল রাস্তার উপরে আছড়ে পড়ে এবং তার হাতে থাকা ছুরিটা তার পায়ে গেঁথে যায়। কথাই বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। একই নেভিলকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ঠিক তখনই তার উপর সেই চোটের যন্ত্রণা। নেভিল যন্ত্রণায় কাতরাতে কাতরাতে গাড়ির দিকে এগিয়ে যায়। এরপর আর একটু অন্ধকার হতেই সেই বিল্ডিং থেকে বেরিয়ে আসে আগের দিনে সেই ড্রাগসিকাসটা। কিন্তু সে একা ছিল না, তার সাথে ছিল কিছু ভাইরাস আক্রান্ত কুকুর। ঠিক কুকুরগুলো স্যাম আর নেভিলের উপর আক্রমণ করে। নেভিল তার গাড়ি থেকে বন্দুকটা বার করে একে একে সেই কুকুরগুলোকে মেরে ফেলে, কিন্তু সেই ভাইরাস আক্রান্ত কুকুরগুলোর কামড়ে স্যাম আহত হয়ে পড়েছে। নেভিল তাড়াতাড়ি স্যামকে নিয়ে তার ল্যাবে যায়। এরপর সে তার বানানো ভ্যাকসিনটা স্যামের শরীরে প্রয়োগ করে, কিন্তু কোনো কাজ হয় না। স্যামের শারীরিক পরিবর্তন দেখে নেভিল বুঝতে পারে ওই ভাইরাস আক্রান্ত কুকুরের কামড়ের ফলে স্যামও ড্রাগসিকাসে পরিণত হতে শুরু করেছে। তখন নেভিল বাধ্য হয়ে স্যামের গলা টিপে তাকে মেরে ফেলে। ভাগ্যের কি পরিহাস যে স্যামকে নেভিল এত ভালোবাসতো, যে ছিল এই দুনিয়ায় নেভিলের একমাত্র সঙ্গী, তাকেই আজ নিজের হাতে মেরে ফেলতে হলো। স্যামের মৃত্যুর পর নেভিল পুরোপুরি ভেঙে পড়ে। এই জগতে সে আরো একবার একা হয়ে গেছে। পরদিন সকালে সে স্যামকে কবর দেয় এবং সেই কবরের উপর দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে যে আজ রাতেই সেই ড্রাগসিকাসগুলোকে মেরে ফেলবে। সেই কথা মতোই নেভিল রাতের বেলা বের হয় সেই নরপিশাচদের শিকার করতে। সেই গাড়ি ধাক্কায় একে একে ড্রাগসিকাসদের মারতে থাকে, কিন্তু তখনই কিছু ড্রাগসিকাস তার গাড়িতে হামলা করে। তারা নেভিলের গাড়ি উল্টে ফেলে দেয়। এই দুর্ঘটনার কারণে নেভিল প্রচন্ড চোট পায়। এরপর তার দিকে এগিয়ে আসে সেই ড্রাগসিকাসদের লিডার, অর্থাৎ সেই ড্রাগসিকাসটা যে আগের দিন নেভিল আর স্যামের উপর কুকুর ছেড়ে দিয়েছিল। সে আস্তে আস্তে নেভিলের দিকে এগিয়ে আসে। ঠিক তখনই বাইরে থেকে প্রচন্ড আলো ভেসে আসে। আলো তীব্রতা সহ্য করতে না পেরে সব ড্রাগসিকাসটা পালিয়ে যায়। সেই আলোর মধ্যে থেকে বেরিয়ে আসে এক সাহায্যের হাত। সেই অজানা ব্যক্তি নেভিলকে গাড়িতে তোলে। এদিকে নেভিলও প্রায় অজ্ঞান হয়ে গেছে। সে আবছা চোখে দেখে এক মহিলা তার কাছে ঠিকানা জিজ্ঞাসা করছে। নেভিল কোনো ক্রমে তার ঠিকানাটা বলে এবং সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে যায়। এরপর জ্ঞান ফিরলে সে দেখে যে সে তার ঘরেই শুয়ে আছে। নেভিল এতে হতবাক হয়ে পড়ে। নেভিল একটা বন্দুক হাতে করে তার রান্নাঘরের দিকে এগিয়ে যায়। সেখানে ছিল একটি মহিলা এবং একটি ছোট্ট ছেলে। মহিলাটির নাম হচ্ছে অ্যানা আর তার ছেলের নাম হচ্ছে ইথান। অ্যানা সমস্ত ঘটনা নেভিলকে বুঝিয়ে বলে। অ্যানা বলে, আমরা মেরিল্যান্ড থেকে এসেছি। আমি রেডিওতে তোমার মেসেজটা শুনেছি, সেই জন্যই সারাদিন আমরা বন্দরে তোমার জন্য অপেক্ষাও করেছি, কিন্তু তুমি এলে না। অ্যানা আরো বলে যে তারা ভার্মন্ট বলে একটা জায়গায় যাবে, ওখানে কোনো ভাইরাস ছড়ায়নি। তখন নেভিল বলে, না না, এরকম কোনো জায়গা থাকতেই পারে না। অ্যানা তাকে বলে ওই জায়গাটা পাহাড়ি অঞ্চলে অবস্থিত, ফলে সেখানে উষ্ণতা অনেকটাই কম আর এই ভাইরাস ঠান্ডা একদম সহ্য করতে পারে না। অ্যানার কথা শুনে নেভিল রেগে যায় এবং বলে, তুমি কি বোঝো না এই পৃথিবীতে এরকম কোনো জায়গাই নেই। এই পৃথিবীতে শুধুমাত্র আমরা তিনজনেই বেঁচে আছি, আর কেউ নেই এখানে। এরপর নেভিল তার ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর নেভিল আবার অ্যানার কাছে ফিরে আসে এবং বলে, তোমরা অত দূর থেকে এখানে এলে কি করে? সমস্ত যানবাহন তো বন্ধ। অ্যানা বলে, আমাদের 6 জনের একটা গ্রুপ ছিল, আমরা যেখানে খাবার পেতাম সেখানেই থেকে যেতাম। এরপরে আমাদের মধ্যে একজনের ইনফেকশন ছড়িয়ে যায় এবং সে ড্রাগসিকাসে পরিণত হয়ে যায় এবং সেই ড্রাগসিকাসটা বাদ বাকি সদস্যদের খেয়ে ফেলে। আমরা দুজন কোনো রকমে লুকিয়ে লুকিয়ে এতদূর পৌঁছেছি। কিছুক্ষণ এরকম কথোপকথন চলতে চলতে অ্যানা বলে, আমরা কাল সকালে ভার্মন্টের উদ্দেশ্যে রওনা দেবো, তুমি চাইলে আমাদের সাথে আসতে পারো। তখন নেভিল বলে, আমি কোথাও যাব না, সমস্ত সমস্যা যখন এখান থেকে শুরু হয়েছে আমি এর সমাধানও এখানেই করব। কিছুক্ষণ পর নেভিলের একটা কথা মনে পড়ে যায়। অ্যানা তাকে বলেছিল যে ড্রাগসিকাসরা ঠান্ডা সহ্য করতে পারে না, সেই জন্য নেভিল তার ল্যাবে থাকা ড্রাগসিকাসটার চারপাশে বরফ রেখে দেয় এবং এর ফলে সেই ড্রাগসিকাসটা শরীরের তাপমাত্রা কমতে থাকে। এরপর রাতে ঘুমোতে যাওয়ার সময় অ্যানা আরো একবার নেভিলকে অনুরোধ করে যে তাদের সাথে ভার্মন্টে যাওয়ার জন্য। তখন নেভিল বলে, পৃথিবীতে এমন কোনো জায়গাই নেই যেখানে ওই ভাইরাস ছড়ায়নি। তখন অ্যানা বলে, আমি জানি নিশ্চয়ই এরকম কোনো জায়গা আছে, ঈশ্বর আমাকে তোমার কাছে পাঠিয়েছেন তোমাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য, না হলে তুমিই বলো আমি এত সমস্যার মধ্যেও রেডিও চালিয়েছিলাম কেন? আর তুমি যখন ওই ড্রাগসিকাসদের হাতে মারা পড়ছিলে ঠিক তখনই আমি সেখানে
পৌঁছলাম কি করে? এই সবই ঈশ্বরের লীলা, ঈশ্বর তোমাকে বাঁচাতে চাইছেন। অ্যানার এই সমস্ত কথা শুনে নেভিল প্রচন্ড বিরক্ত বোধ করে এবং সে অ্যানাকে জানিয়ে দেয় সে কোথাও যাচ্ছে না। এবং নেভিল তার বাড়ির বাইরে থেকে ডার্ক সিকার্সের আওয়াজ শুনতে পায়। সে জানালা দিয়ে দেখে যে ডার্ক সিকার্সরা তাদের বাড়িতে আক্রমণ করেছে। তখন তাদেরকে আটকাতে নেভিল তার বাড়ির চারপাশে লাগানো বড় বড় লাইট অন করে দেয়, কারণ ডার্ক সিকার্সরা তীব্র আলো সহ্য করতে পারে না। কিন্তু ডার্ক সিকার্সরা সমস্ত লাইট ভেঙে দিয়ে এগিয়ে আসতে থাকে। নেভিল এরকম ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য আগে থেকে তার বাড়ির চারিদিকে বম ফিট করে রেখেছিল। ফলে নেভিল রিমোট কন্ট্রোল দিয়ে একে একে সব বম ফাটিয়ে দেয়। কিন্তু সেই সব বম দিয়ে সমস্ত ডার্ক সিকার্সদের মারা সম্ভব হয়নি। হঠাৎ কিছু ডার্ক সিকার্স নেভিলের ঘরে ঢুকে যায় এবং তাকে আক্রমণ করে, কিন্তু নেভিল তাদেরকে গুলি করে তাড়িয়ে দেয়। এবং নেভিল জানালা দিয়ে দেখে যে এখন অজস্র ডার্ক সিকার্স তাদের আক্রমণ করতে আসছে। তখন নেভিল অ্যানা আর ইথানকে নিয়ে তার ল্যাবে চলে যায়। তাদের পিছু পিছু ডার্ক সিকার্সরাও ল্যাবে ঢুকে পড়ে। নিজেদের বাঁচাতে নেভিল অ্যানা আর ইথানকে নিয়ে ল্যাবের ভিতরে থাকা একটা কাঁচের ঘরে ঢুকে পড়ে। সেখানে গিয়ে তারা দেখে যে মহিলা ডার্ক সিকার্সের উপর ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল সে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে, অর্থাৎ নেভিল ভ্যাকসিন তৈরি করতে সফল হয়েছে। ঠিক তখনই সেখানে হাজির হয় ডার্ক সিকার্সদের লিডার। এটা হচ্ছে সেই ডার্ক সিকার্সটা যে বিভিন্ন সময়ে নেভিলকে মারার চেষ্টা করেছিল। নেভিল তাকে বারবার বলে, আমি তোমাদের বাঁচাতে পারবো, আমি ভ্যাকসিন তৈরি করে ফেলেছি, তোমরা আমাকে একবার সুযোগ দাও। কিন্তু সে কোনো কথা না শুনে ক্রমাগত কাঁচের দরজায় ধাক্কা মারতে থাকে। ধাক্কা মারতে মারতে কাঁচটাতে ফাটল ধরে একটা প্রজাপতির ছবি তৈরি হয়। নেভিল অ্যানার গলাতেও একই রকম প্রজাপতির ট্যাটু দেখে। এই সমস্ত ঘটনার ফলে নেভিল বিশ্বাস করতে শুরু করে যে অ্যানা হলো ঈশ্বরের পাঠানো কোনো দূত, সেই পারবে গোটা পৃথিবীকে রক্ষা করতে। তখন নেভিল সেই মহিলা ডার্ক সিকার্সটার শরীর থেকে একটু রক্ত বার করে অ্যানাকে দেয় এবং বলে, অ্যানা, এই রক্তের মধ্যেই এই রোগের ভ্যাকসিন আছে, তুমি এটা নিয়ে চলে যাও। অ্যানা বলে, তুমি আমাদের সাথে এসো, আমরা একসাথে বেঁচে ফিরবো। তখন নেভিল বলে, না, আমার কিছু কাজ বাকি আছে। এটা বলে নেভিল অ্যানা আর ইথানকে একটা সুরক্ষিত কেবিনে বন্ধ করে দেয়। এরপর নেভিল ড্রয়ার থেকে একটা বম বার করে এবং সেই বমটা নিয়ে সেই ডার্ক সিকার্সদের ভিড়ে ঝাঁপিয়ে পড়ে। বিস্ফোরণের সাথে সাথেই নেভিল সহ সেই ডার্ক সিকার্সরা সবাই মারা যায়। এরপর মুভিটির দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় অ্যানা ইথানকে নিয়ে ভার্মন্ট বলে সেই সুরক্ষিত জায়গাতে পৌঁছে গেছে। সেই জায়গাতে ঢোকার পর অ্যানা রক্তের সিরিঞ্জটা আর্মি অফিসারদের দিয়ে দেয়। এই দৃশ্য দেখে বোঝা যায় পৃথিবীর বেশিরভাগ মানুষ ভাইরাস আক্রান্ত হলেও এখনো কিছু মানুষ ছিল যারা ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়নি। অর্থাৎ এবার তারাই এই ভ্যাকসিনের সাহায্যে সমস্ত ভাইরাস আক্রান্ত মানুষদের চিকিৎসা করতে পারবে এবং নেভিলই ছিল তাদের আসল রক্ষাকর্তা, যার কারণে গোটা বিশ্ব আবার সুস্থ হয়ে উঠবে। আর এইখানেই মুভিটা শেষ হয়। ওয়েট, এইখানে আমাদের এক্সপ্লেনেশনটা কিন্তু শেষ নয়। এই মুভিটার একটা বিকল্প এন্ডিং আছে, যেখানে দেখানো হয় ওই ডার্ক সিকার্সদের ল্যাবের মধ্যে ঢুকে পড়ার পরের দৃশ্য। সেই ডার্ক সিকার্সদের লিডার কাঁচের দরজায় ধাক্কা মেরে প্রজাপতির আকৃতির ফাটল ধরিয়ে দেয়। তারপর সে কাঁচের উপরে হাত দিয়ে ঘষে আবার একটা প্রজাপতির চিহ্ন আঁকে। নেভিল ঠিক এরকমই একটা প্রজাপতির ট্যাটু সেই মহিলা ডার্ক সিকার্সের শরীরেও দেখেছিল। এর ফলে নেভিল বুঝতে পারে সে যে মহিলা ডার্ক সিকার্সটাকে ধরে নিয়ে এসেছে সে হলো বাইরে থাকা ডার্ক সিকার্সের প্রেমিকা এবং এই জন্যই সেই ডার্ক সিকার্সটা বারংবার নেভিলকে আক্রমণ করেছিল। এরপর নেভিল তার ল্যাবের দেওয়ালে টাঙানো অনেকগুলো ডার্ক সিকার্সের ছবি দেখে, যাদের উপর পরীক্ষা করতে করতে নেভিল তাদের মেরে ফেলেছিল। এর ফলে নেভিল বুঝতে পারে সে নিজেই হচ্ছে আসল নরপিশাচ, যে পরীক্ষার নামে বহু ভাইরাস আক্রান্ত মানুষকে হত্যা করেছে। সে পৃথিবীর সবচেয়ে জঘন্য পাপটা করেছে, কিন্তু উপরওয়ালা সবাইকেই তার ভুল শুধরে নেওয়ার একটা সুযোগ দেয়। নেভিল বুঝতে পারে সেই সুযোগ হয়তো এটাই। তখন সে অ্যানাকে দরজা খুলে দিতে বলে এবং নেভিল সেই ভাইরাস আক্রান্ত মহিলাটাকে বাইরে নিয়ে যায়। সেই ডার্ক সিকার্স গুলো নেভিলকে দেখে হিংস্র অঙ্গভঙ্গি করলেও তাকে তারা কোনো ক্ষতি করেনি। এরপর নেভিল জ্ঞান ফেরানোর একটা ওষুধ সেই মহিলা ডার্ক সিকার্স এর উপর প্রয়োগ করে এবং সঙ্গে সঙ্গে সেই মহিলা ডার্ক সিকার্স এর জ্ঞান ফিরে যায়। নেভিল মাথা নিচু করে করুণ স্বরে তাদের বলে, আমাকে ক্ষমা করো। তখন সেই ডার্ক সিকার্সটা নেভিলের উপর রাগ দেখিয়ে সেই মহিলা ডার্ক সিকার্সকে নিয়ে চলে যায়। এরপর দেখা যায় নেভিল পাপবোধে ভুগছে। সেই ঘৃণ্য অপরাধের জন্য কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না। মুভিটা শেষে দেখা যায় অ্যানা, নেভিল আর ইথান ভার্মন্ট নামে সেই সুরক্ষিত জায়গার দিকে গিয়ে যাচ্ছে এবং সেই সাথেই নেভিলের সেই মেসেজটা রেডিওতে আবার ব্রডকাস্ট হচ্ছে। সেই মেসেজে বলা হচ্ছে, এই পৃথিবীতে তুমি একা নও, আমরা সবসময় তোমার পাশে আছি। এইখানেই এই দুর্দান্ত মুভিটা শেষ হয়। এবার আপনাদের মনে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসতে পারে যে একটা মুভির দুরকম ক্লাইম্যাক্স কিভাবে থাকতে পারে। আসলে মুভিটা তৈরি হচ্ছে রিচার্ড ম্যাথেসনের লেখা আই অ্যাম লেজেন্ড উপন্যাসের উপর ভিত্তি করে, কিন্তু প্রথমে যে ক্লাইম্যাক্সটা ছিল যেখানে নেভিল বম নিয়ে আত্মহত্যা করলো সেটা সেই উপন্যাস অনুরূপ ছিল না। এছাড়া আমরা অডিয়েন্সরা সবসময় চাই গল্পের নায়ক শেষ পর্যন্ত জীবিত থাকুক, যেটা প্রথম ক্লাইম্যাক্সে হয়নি। এর জন্য মুভিটার দর্শকবৃন্দ খুব একটা খুশি হয়নি। তখন একটা নতুন ক্লাইম্যাক্স নিয়ে মুভিটা আবার রিলিজ করা হয়, যেখানে নেভিল তার ভুল বুঝতে পেরে সেই ডার্ক সিকার্সদের কাছে সারেন্ডার করে। কারণ আমরা যতই সেই ডার্ক সিকার্সদের নরপিশাচ ভাবি না কেন, তারা হচ্ছে মানুষ যারা ভাইরাসের কবলে পড়ে আজ এরকম পরিস্থিতির শিকার হয়েছে। অর্থাৎ এই ক্লাইম্যাক্সের মধ্য দিয়ে মানব সমাজের নৈতিক ও মানবিক দিকটাকে তুলে ধরা হলো। সো আজকের এক্সপ্লেনেশন এইখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।